ডেথ নোট পার্ট 1 যেখানে শেষ হয়েছিল সেখান থেকে ডেথ নোট 2 দ্য লাস্ট নেম মুভির গল্প শুরু হয়। ডেথ নোট খুবই থ্রিলিং একটা গল্প। ফার্স্ট পার্টের মতো সেকেন্ড পার্টেও অনেক টুইস্ট আর থ্রিল আছে। যাদের কাছে ফার্স্ট পার্ট ভালো লেগেছে তারা সেকেন্ড পার্ট অনেক এনজয় করবে। এক্সপ্লেন ভালো লাগলে বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওতে লাইক করে দিও। আর তোমাদের কাছে জানতে চাই তোমরা কার সাপোর্ট করছো। কিরার সাপোর্টার হলে কমেন্টে কিরা আর এল এর সাপোর্টার হলে এল লিখে জানিয়ে দাও। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করি ডেথ নোট 2 দ্য লাস্ট নেম মুভি এক্সপ্লেইন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফরাদ ফিকশন। আমি ফরাদ আছি তোমাদের সাথে। মুভির শুরুতে আমরা একজন অ্যাক্ট্রেস যার নাম মিসা আমানে, তাকে একজনের থেকে দূরে পালাতে দেখি। সেই লোকটা মিসাকে মারার জন্য মিসার উপর আক্রমণ করেছে। মিসাও জীবন বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু তখন আশেপাশে কোনো মানুষ ছিল না। একটা শিনিগামী এই সব কিছু দেখছিল। সে আক্রমণ করা লোকটার নাম তার ডেথ নোটে লিখে ফেলে। এতে লোকটা মিসাকে মারার আগেই নিজেই হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর একটা নোটবুক উপর থেকে মিসার সামনে এসে পড়ে। এটাও লাইটের কাছে থাকা ডেথ নোটের মতোই একটা ডেথ নোট। তার মানে পৃথিবীতে এখন একই সাথে দুইটা ডেথ নোট আর দুইটা ডেথ গড মানে শিনিগামী আছে। এদিকে আমরা আগের পর্বে যেমনটা দেখেছিলাম, লাইট তার প্ল্যান ফুলফিল করার জন্য টাস্ক ফোর্সে যুক্ত হয়ে এলের আসল নাম জানার জন্য তার গার্লফ্রেন্ড শিউরিকে মেরে ফেলেছিল। পরদিন লাইট শিউরির ফিউনারালে অংশ নিতে আসে। লাইট তার বাবাকে বলে সে কিরাকে ধরিয়ে দিয়ে শিউরিকে হত্যার বদলা নেবে। তখন রিউক হাসতে হাসতে বলে, তুমি তো আসল কিরা, তুমি নিজেকে ধরিয়ে দিবে নাকি? এরপর ওয়াটারি কিরাকে টাস্ক ফোর্সের গোপন হেডকোয়ার্টারে নিয়ে যায়। অনেক সুরক্ষিত সিকিউরিটি পার করে তারা হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করে। ওয়াটারি বলে, রিউজাকি, আমি লাইটকে নিয়ে এসেছি। এটা শোনার সাথে সাথেই লাইট বলে, রিউজাকি তাহলে তোমার নকল নাম, তুমি কিরা থেকে নিজেকে বাঁচানোর জন্য নকল নাম ব্যবহার করছো। এল বলে, তুমি অনেক ইন্টেলিজেন্ট, কিন্তু তুমি এটা কিভাবে বুঝতে পারলে? লাইট বলে, কিরার কেস নিয়ে লজিক্যালি চিন্তা করলে এটা বোঝা খুবই সহজ। এল বলে, আমি শুনেছি তুমি অনেক ইন্টেলিজেন্ট, তবে আমি সন্দেহ করছি যে তুমি আসল কিরা। লাইট এলের সাথে চেস খেলতে খেলতে বলে, তুমি কি মজা করছো নাকি? এল বলে, আমি মজা করা পছন্দ করি না। লাইট বলে, তাহলে তুমি আমার মতো ডেঞ্জারাস একজনকে টাস্ক ফোর্সে ইনভাইট করেছো কেন? এল বলে, কারণ আমি মারা গেলে সবাই বুঝে যাবে তুমি আসল কিরা। লাইট বলে, তুমি এত শিওর কিভাবে হলে? এল বলে, আমাদের ইনভেস্টিগেশনের সকল তথ্য কিরার কাছে লিক হয়ে যাচ্ছিল, তাই আমরা এফবিআই এজেন্ট লাগিয়ে টিমের সবার ফ্যামিলি মেম্বারদের উপর নজর রেখেছিলাম। তুমিও তাদের মধ্যে একজন। এই মিশনের সকল এফবিআই এজেন্ট মারা গেছে, তবে আমরা একজনকে খুঁজে পেয়েছি যার উপর সন্দেহ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তুমি। তাই আমরা তোমার বাড়িতে রুমে ক্যামেরা আর বাক্স লাগিয়েছিলাম। লাইট বলে, এটা তো ইল্লিগাল। এল বলে, আমি জানি তুমি কোনোভাবে বুঝে গিয়েছিলে তোমার বাড়িতে ক্যামেরা আছে। এমনকি নাওমিকেও আমরা কোনো ধরনের ইনফরমেশন দেইনি, তবুও নাওমি ইনভেস্টিগেশন করে তোমার কাছে পৌঁছে গিয়েছিল। তখন অন্য ডিটেকটিভরা বলে, লাইট মাত্রই তার গার্লফ্রেন্ডকে হারিয়েছে, তার সাথে এসব কথা বলা মোটেই উচিত হচ্ছে না। এল বলে, কিরা মৃত্যু সিচুয়েশন নিজের মতো করে সাজাতে পারে, তাই এমনটা হতে পারে লাইট শিউরি আর নাওমিকে কন্ট্রোল করে প্ল্যান মতো হত্যা করেছে। লাইট বলে, সে যদি এমনটা করে থাকে তাহলে এর পিছে কি কারণ থাকতে পারে? এল বলে, যাতে সে সবার সিম্প্যাথি পেয়ে টাস্ক ফোর্সে জয়েন হতে পারে আর এলের আসল নাম জেনে তাকে মারতে পারে। তখন ডিটেকটিভ মাতসুদা এলের উপর অনেক রেগে যায়। সে বলতে থাকে, এল একজন হার্টলেস মানুষ, তার দয়া মায়া নেই। তো বুঝতেই পারছো, লাইট অনেক ইন্টেলিজেন্ট হলেও এল কোনো অংশেই লাইটের থেকে কম যায় না। সে ইজিলি কিরার চালগুলো ধরে ফেলতে পারছে। লাইট জিজ্ঞেস করে, তাহলে বলো আমি কিভাবে খুনগুলো করেছি? এল বলে, এখন এই একটা জিনিস আমার জানতে হবে। লাইট বলে, যদি প্রমাণ হয় সেই কিরা তাহলে কি হবে? এল বলে, দুর্ভাগ্যবশত তোমার মৃত্যুদণ্ড হবে। তখনই লাইট দাবা খেলায় এলকে চেকমেট করে দেয়, মানে লাইট জিতে যায়। এল এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর বলে, তুমি অনেক বুদ্ধিমান। অন্য একজন ডিটেকটিভ বলে, এল শুধু লাইটকে একটু বাজিয়ে দেখেছে, তারা এখন আর লাইটকে কিরা হিসেবে সন্দেহ করছে না। এল বলে, আমিও আশা করি তুমি কিরা না। তখন রিউক লাইটকে বলে, তুমি চাইলে এখন এলের নাম খুব সহজে জেনে তাকে মেরে ফেলতে পারো। তার জন্য তোমাকে শুধু তোমার অর্ধেক আয়ু দিয়ে আমার সাথে ডিল করে শিনিগামীর চোখ নিতে হবে। তবে কিরা এই অফার অ্যাকসেপ্ট করে না। এদিকে সাকুরা টিভির স্টুডিওর সামনে সাকুরা টিভি ফেস্টিভ্যাল নামে একটা মেলা হচ্ছিল। সেখানে লাইটের বোন সায়াও ঘুরতে এসেছে। তখনই চিপ ইয়াগামের কাছে খবর আসে কিরা সাকুরা টিভির কাছে তার কিছু ভিডিও টেপ পাঠিয়ে সেগুলো নিউজে দেখাতে বলেছে। টিভি চালিয়ে দেখতে পায় সাকুরা টিভিতে বলা হচ্ছে 3 দিন আগে কেউ একজন তাদেরকে 2টা ভিডিও টেপ পাঠিয়েছে। সে নিজেকে সেকেন্ড কিরা বলে পরিচয় দিয়েছে। প্রথম ভিডিওতে বলা হয়েছে একজন ক্রিমিনাল যাকে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার করা হয়েছে সে মারা যাবে, আর সে সত্যি গতকাল হার্ট অ্যাটাকে মারা গেছে। এবং সেকেন্ড ভিডিও ট্যাপটা যা আজকে এই সময় সম্প্রচার করতে বলা হয়েছে, যদি তারা এমনটা না করে তাহলে সেকেন্ড কিরা সাকুরা টিভি সবাইকে মেরে ফেলবে। এরপর সেকেন্ড কিরার পাঠানো ভিডিওটা চালানো হয়। সে বলতে শুরু করে, আমি হলাম সেকেন্ড কিরা, আমিও কিরার মতো ক্রিমিনালদেরকে ঘৃণা করি।
আমি এমন একটা ওয়ার্ল্ড তৈরি করতে চাই যেখানে কোনো ক্রাইম থাকবে না, আর যে আসল কিরার বিরুদ্ধে যাবে সেই আমার শত্রু হয়ে যাবে। কিরাকে কোনোভাবে বাধা দিলে তাকেও মরতে হবে, যাতে পৃথিবীর শান্তি বজায় থাকে। এরপর সেকেন্ড কিরা বলে হিবিমা কাজুহিকো নামের এক ব্যক্তি কিরার বিরুদ্ধে কথা বলছে, তাই তাকে লাইভে হত্যার শাস্তি দেওয়া হবে, সে হার্ট অ্যাটাকে মারা যাবে। আর সত্যি সত্যি হিবিমা লাইভ টক শোতে কিরার বিরুদ্ধে কথা বলার সময় হার্ট অ্যাটাক করে মারা যায়। সেকেন্ড কিরা বলে সবাইকে কিরাকে রক্ষাকর্তা হিসেবে মেনে নিতে হবে, তারা একসাথে মিলে নতুন একটা দুনিয়া তৈরি করবে। এখন শুধু কিরাই অন্যায় অবিচারে তলিয়ে যাওয়া এই পৃথিবীটাকে বাঁচাতে পারে। তখন সাকুরা টিভির সামনে থাকা কিছু মানুষ সেকেন্ড কিরার কথায় মোটিভেট হয়ে কিরার নামে স্লোগান দিতে শুরু করে। ততক্ষণে টাস্কফোর্সের একজন ডিটেকটিভ মুগি সেখানে এসে সবাইকে বলে, তোমরা কিরাকে সাপোর্ট করো না, কিরা একজন খুনি, সে নৃশংসভাবে মানুষকে হত্যা করে। এরপর কিছুক্ষণের মধ্যে ডিটেকটিভ মুগি হার্ট অ্যাটাক করে ছটপট করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। অতঃপর মুগি মারা যায়। লাইটের বোন সায়ো মুগিকে চিনত। সায়ো তো তখন সেখানেই ছিল, সে মুগির কাছে ছুটে আসে। এরপর দুজন পুলিশ সেখানে এসে সবাইকে চলে যেতে বলে, আর তাদেরও একই অবস্থা হয়, তারা দুইজনও হার্ট অ্যাটাক করে মারা যায়। তখন অন্য ডিটেকটিভরা সাকুরা টিভিতে যেতে চাইলে এল বলে এখন সেখানে গেলে মুগির মতো তারাও মারা যাবে। এল কতটা ইন্টেলিজেন্ট সেটা এখানেই আমরা বুঝতে পারি। এল বলে মনে হচ্ছে এই সেকেন্ড কিরা কারো ফেস দেখিয়ে তাকে মেরে ফেলতে পারে। সে অর্ডার দেয় সেখানে থাকা সকল পুলিশকে যেন সরিয়ে নেওয়া হয়, না হলে তারাও মারা যাবে। এরপর সেকেন্ড কিরা আসল কিরাকে তার সাথে দেখা করতে বলে। সে বলে তার কাছে শিনিগামি চোখ আছে, সে কিরাকে সাহায্য করতে পারবে। এটা শুনে এল শকড হয়ে চেয়ার থেকে পড়ে যায়। এল বলে এখন কি আমার ডেথ গড শিনিগামিকেও বিশ্বাস করতে হবে নাকি? সিচুয়েশন কন্ট্রোল করার জন্য লাইট বলে হয়তো শিনিগামি মানে হত্যা করাকে বোঝানো হয়েছে। এদিকে সাকুরা টিভির সামনে লাইটের বোন সায়ো চিৎকার করে বলে কিরা ন্যায় বিচার করছে না, সে একজন খুনি, সে কিভাবে মানুষদেরকে এত ইজিলি মেরে ফেলছে। সায়োকে তখন সাকুরা টিভিতে লাইভ দেখানো হচ্ছে, তার মানে সেকেন্ড কিরা সায়োকেও মেরে ফেলতে পারে। লাইট এটা দেখে তার বোনের জন্য আতঙ্কিত হয়ে যায়। আমরা দেখতে পাই যে এসব খুন করছে মানে সেকেন্ড কিরা, সে সায়োর নাম আর আয়ু দেখতে পাচ্ছে। তার মানে সেকেন্ড কিরা শিনিগামির সাথে অর্ধেক আয়ুর বিনিময়ে শিনিগামির চোখের ডিল করেছে। তখনই আমরা এই সবকিছু ঘটানো সেই সেকেন্ড কিরাকে দেখতে পাই। এটা মূলত সেই অ্যাক্ট্রেস মানে মিসা, যে মুভির প্রথম দিকে একটা ডেথ নোট পেয়েছিল। সে সায়োর এসব কথায় রেগে যায়, তবে সায়োর নাম ডেথ নোটে লেখে না। ততক্ষণে একজন অফিসার হেলমেট পরে তার মুখ ঢেকে এসে সাকুরা টিভির ডিসপ্লে আর ক্যামেরা ভেঙে ফেলে। আমরা দেখতে পাই এটা হচ্ছে লাইটের বাবা চিপ ইয়াগামি। চিপ সায়োর ফেস ঢেকে দিয়ে সায়োকে সেভ করে। এরপর ভিতরে গিয়ে ভয় দেখিয়ে সাকুরা টিভির সম্প্রচার বন্ধ করে দেয়। এরপর চিপ কল করে বলে সেকেন্ড কিরার পাঠানো ভিডিও ট্যাপগুলো জব্দ করা হয়েছে। লাইট দ্রুত তার বাবা আর বোনকে দেখার জন্য সেখানে যেতে থাকে। লাইট বলে সেকেন্ড কিরার কাছে শিনিগামির চোখ আছে, যদি সে আসলে কিরার সাপোর্টার হয়ে থাকে তাহলে তার শিনিগামি চোখ ব্যবহার করে ইজিলি এলকে মেরে ফেলা যাবে। তাই এলের আগেই সেকেন্ড কিরাকে খুঁজে বের করতে হবে। মিসা মূলত তখন সাকুরা টিভির স্টুডিওতে তার নতুন গান রেকর্ড করতে এসেছিল, মানে সে সাকুরা টিভির উপরেই ছিল। লাইট সেখানে এসে তার বাবা আর বোনের সাথে দেখা করে। একই সময়ে মিসা উপর থেকে নিচে নামছিল। তখন মিসা লাইটকে দেখতে পায়। মিসা শিনিগামি চোখের কারণে অন্যদের নাম আর আয়ু দেখতে পাচ্ছিল, কিন্তু লাইটের নাম সে দেখতে পাচ্ছে কিন্তু আয়ু দেখতে পাচ্ছে না। তখন মিসা বুঝে যায় লাইট ইয়াগামি হচ্ছে তার বস, মানে আসল কিরা। কারণ যার কাছে ডেথ নোট থাকে তার আয়ু অন্য ডেথ নোটের মালিক শিনিগামি চোখ দিয়েও দেখতে পায় না। এভাবেই মিসা আসল কিরাকে খুঁজে পায়। এদিকে ভিডিও টেপে থাকা ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে ডিটেকটিভরা জেনে যায় সেকেন্ড কিরা হচ্ছে একটা মেয়ে। এল বলে এমনও হতে পারে আসল কিরা তাদেরকে কনফিউজ করার জন্য এসব করছে, যাতে সে বোঝাতে পারে সে ছাড়াও আরও কিরা আছে। লাইট বলে এটা অসম্ভব, কারণ ফার্স্ট কিরা শুধু ফেস দেখে খুন করতে পারতো না, কিন্তু সেকেন্ড কিরা ফেস দেখে খুন করছে। এমনকি ভিডিও ট্যাপগুলো চাইল্ডিশ ছিল, তার মানে সেকেন্ড কিরা অনেক বোকা আর প্রথম কিরার থেকে আলাদা। এমনকি প্রথম কিরা ইনোসেন্টদেরকে মারে না, কিন্তু এই কিরা মেরেছে। এল বলে যদি সেকেন্ড কিরা আর আসল কিরা একসাথে হাত মেলায় তাহলে আরও ভয়ানক কিছু হবে, তাই সেকেন্ড কিরাকে যত দ্রুত সম্ভব ধরতে হবে। এল তখন সন্দেহ করে সেকেন্ড কিরা হয়তো সাকুরা টিভির স্টুডিওর ভিতরে থেকে এসব করেছে, তাই সে ওই সময়ে সাকুরা টিভি স্টুডিওতে থাকা সবার নামের লিস্ট বের করতে বলে। আর চিপ ইয়াগামিকে সাকুরা টিভির মাধ্যমে আসল কিরাকে একটা মেসেজ পাঠানোর ব্যবস্থা করতে বলে। অন্যদিকে সাকুরা টিভির সবাই তাদের চ্যানেলের টিআরপি বেড়ে যাওয়ায় আনন্দ করছিল। সবাই সাইকো নামের টিভি অ্যাঙ্করকে সম্পূর্ণ ক্রেডিট দিয়ে দেয়। তখন একজন রিপোর্টার অন্য একজন রিপোর্টার তাকাদাকে বলে সম্পূর্ণ ক্রেডিট তাকাদার পাওয়ার কথা, কারণ তাকাদা প্রথম দিন থেকে কিরার পক্ষে রিপোর্ট তৈরি করে যাচ্ছে, যার কারণে সেকেন্ড কিরা তাকে ভিডিও টেপগুলো পাঠিয়েছে। তাকাদাকে সাইকোর জায়গায় থাকার কথা। তখন তাকাদা বলে সাইকোর জায়গায় যেতে হলে ম্যানেজারের সাথে কম্প্রোমাইজ করতে হতো, যেটা সে করেনি। সাইকো কম্প্রোমাইজ করেছে, তাই সে অ্যাঙ্কর হতে পেরেছে।
এদিকে মিসা ইন্টারনেটে সার্চ করে লাইট ইয়াগামির সকল ডিটেলস বের করে ফেলে। এক দেখাতে সে লাইটকে পছন্দ করে ফেলেছে। ডিটেকটিভরা সেদিন সাকুরা টিভি স্টুডিওতে থাকা সবার আইডেন্টিটি বের করে ইনভেস্টিগেশন করতে শুরু করে, যাদের মধ্যে আমানে মিসাও একজন। সেদিন রাতেই মিসা রাস্তায় লাইটের সামনে চলে আসে। সে লাইটকে ডিরেক্ট বলে, আমি ভেবেছি তুমি এত টেনশনে আছো, তাই এখনই তোমার সাথে দেখা করতে চলে আসলাম। এরপর মিসা লাইটকে তার ডেথ নোটটা দেখায়। লাইট ডেথ নোট দেখে বুঝে ফেলে এটাই হচ্ছে সেকেন্ড কিরা। ডেথ নোট টাচ করার সাথে সাথে সে সেকেন্ড শিনিগামি রেমকে দেখতে পায়। রাস্তায় আর কোনো কথা না বলে লাইট মিসাকে তার বাড়িতে তার রুমে নিয়ে যায়। লাইট জিজ্ঞেস করে সে কিভাবে জেনেছে লাইটই হচ্ছে আসল কিরা। মিসা বলে সে তার অর্ধেক আয়ুর বিনিময়ে শিনিগামির চোখ নিয়েছে। সে অন্যদের আয়ু দেখতে পেলেও লাইটের আয়ু দেখতে পায়নি। এভাবেই সে বুঝে গেছে লাইটের কাছেও ডেথ নোট আছে, তার মানে লাইটই হচ্ছে আসল কিরা। এই ব্যাপারটা কিন্তু লাইট নিজেও জানতো না। তখন লাইট রিউককে বলে তাকে এই রুলসটা জানালো না কেন। রিউক বলে লাইট তো কখনো জানতেই চায়নি। এরপর মিসা লাইটকে তার পরিচয় দেয়, সে মোটামুটি অনেক ফেমাস। লাইট বলে মিসা বাচ্চাদের মতো কাজ করছে, সে খুব সহজেই ধরা পড়ে যাবে, আর সে ধরা পড়লে লাইটও ধরা পড়ে যাবে, তাই তারা একসাথে কাজ করতে পারবে না। মিসা বলে সে তার চোখ দিয়ে এলের নাম জেনে এলকে মারতে পারবে, এবং সে এখন থেকে লাইটের কথা মতোই কাজ করবে, এতে পুলিশের কাছে সে ধরাও পড়বে না। লাইট বলে পুলিশ অলরেডি মিসার ফিঙ্গারপ্রিন্ট পেয়ে গেছে। তখন মিসা বলে সে এতটাও বোকা না, ভিডিও টেপে থাকা ফিঙ্গারপ্রিন্ট অন্য একটা মেয়ের। তাও যদি লাইট মিসাকে অবিশ্বাস করে, তাই মিসা তার ডেথ নোটটা লাইটকে দিয়ে দেয়। যদিও সে লাইটকে ডেথ নোট দিয়ে দিয়েছে, তবুও যতক্ষণ পর্যন্ত মিসা ডেথ নোটের মালিকানা নিজের ইচ্ছা না ছাড়বে, ততক্ষণ সে ডেথ নোটের মালিক থাকবে এবং শিনিগামির চোখ ব্যবহার করতে পারবে। এভাবেই সে এলের নাম জেনে লাইটকে সাহায্য করবে। মিসা বলে লাইট যদি তাকে নিজের কাজে ব্যবহার করে তবুও সে খুশি থাকবে। মিসা আরও বলে প্রয়োজন হলে যেন লাইট মিসার নাম ডেথ নোটে লিখে মিসাকে মেরে ফেলে। এর বিনিময়ে মিসা শুধু লাইটের গার্লফ্রেন্ড হতে চায়। লাইট জিজ্ঞেস করে সে এসব কেন করছে। তখন র্যাম মিসার অতীতের একটা ঘটনা বলে। একদিন রাতে মিসা বাহির থেকে বাড়িতে এসে দেখতে পায় তার বাবা, মা আর ছোট ভাই রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। তখনই সে বাইরে তাকিয়ে খুন করা সে লোকটাকে দেখে ফেলে। খুনি যদিও পালিয়ে যায়, কিন্তু মিসা তার চেহারাটা অনেক ভালো করে দেখেছিল। মিসার দেওয়া তথ্যমতে পুলিশ খুনিকে অ্যারেস্ট করে, কিন্তু মিসা যেহেতু একমাত্র প্রত্যক্ষদর্শী, এছাড়া আর কোনো প্রমাণ নেই, তাই কিছুদিনের মধ্যে সেই খুনিটা ছাড়া পেয়ে যায়। এই ঘটনায় মিসা অনেক ভেঙে পড়ে, সে একা একা থাকতে শুরু করে। হঠাৎ একদিন মিসা জানতে পারে তার ফ্যামিলিকে হত্যা করা সেই খুনি মারা গেছে, আর তাকে মেরেছে কিরা নামের একজন। এরপর থেকে মিসা কিরাকে তার বস মানতে শুরু করে। এসব শুনে লাইট মিসার সাথে হাত মেলাতে রাজি হয়, মিসাকে তার গার্লফ্রেন্ড বানিয়ে নেয়। তবে লাইট সম্পর্কে আমরা যা জেনেছি তাতে বুঝতে বাকি নেই যে লাইট মিসাকে তার কাজের জন্য ইউজ করবে। লাইট মিসাকে বলে যদি তাদের মধ্যে কোনো একজন ধরা পড়ে তাহলে অন্যজনের নাম নিতে পারবে না, এমনকি ডেথ নোট সম্পর্কেও বলতে পারবে না। মিসাও লাইটকে প্রমিস করে সে বলবে না। লাইট মিসাকে বলে সে মিসাকে এলের কাছে নিয়ে যাবে, যাতে মিসা এলের নাম দেখতে পারে। এভাবে তারা এলকে ইজিলি মারতে পারবে। তখন র্যাম এসে লাইটকে বলে লাইট যদি কখনো মিসাকে মারার চেষ্টা করে তাহলে তার আগেই র্যাম লাইটকে মেরে ফেলবে। পরদিন লাইট তার কলেজে ক্লাস করার সময় এল সেখানে আসে। এল বলে কয়েকদিন হয়ে গেছে এখনও কিরা নতুন কোনো হত্যা করেনি, তাই সে সন্দেহ করছে আসল কিরা এবং সেকেন্ড কিরা একে অপরের সাথে হাত মিলিয়েছে। লাইট বলে এলের এভাবে পাবলিকলি নিজের ফেস দেখানো ঠিক হচ্ছে না। এল বলে সে যে এল এটা তো শুধু এখানে লাইটই জানে, অন্য কেউ এলকে চিনে না। যদি লাইটই কিরা হয় আর সেকেন্ড কিরাকে এলের পরিচয় বলে দেয় তাহলে সে মারা যাবে, আর তার জন্যই সে একটা মাস্ক নিয়ে এসেছে। তারা ক্লাস থেকে বের হওয়ার সময় এল বলে সে একটা ইম্পর্ট্যান্ট কাজে এখানে এসেছে। তখনই মিসা লাইটের সাথে দেখা করতে আসে। মিসাকে দেখে লাইট খুশি হয়, কারণ মিসা এখন এলের নাম জানতে পারবে। ঠিক এমনটাই হয়, মিসা মজার ছলে এলের মাস্কটা খুলে ফেলে আর এলের আসল নাম জেনে যায়। তবে এল মিসার হাত ধরে বলে সে মিসার অনেক বড় ফ্যান। তখনই আশেপাশের সকল স্টুডেন্টরা মিসাকে চিনে ফেলে, তারা মিসাকে ঘিরে ধরে। এরপর মিসা লাইটকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এলও তখন হেডকোয়ার্টারে ফিরে যেতে শুরু করে। তখন লাইট মিসার থেকে এলের আসল নাম জানার জন্য মিসাকে কল করে, কিন্তু এখানে একটা টুইস্ট ঘটে যায়। মিসার ফোন এল রিসিভ করেছে, মানে ভিড়ের মধ্যেই এল মিসার ফোনটা চুরি করে নিয়েছে। লাইট বলে মিসার ফোন তোমার কাছে কেন? এল বলে সে এই মোবাইলটা নিচে পড়ে থাকতে দেখে তুলে নিয়েছে। লাইট এলের থেকে মিসার ফোন কেড়ে নেয়। এল বলে মাত্রই তো তোমার সাথে মিসার দেখা হলো, তাহলে এখনই মিসাকে কল করার কি প্রয়োজন হলো? হয়তো তুমি মিসাকে অনেক বেশি ভালোবাসো, অথবা তোমার মিসা থেকে ইমার্জেন্সি কিছু জানার আছে। এদিকে ডিটেকটিভরা মিসাকে অ্যারেস্ট করে হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেই খবর এলকে জানানো হয়। এল লাইটকে বলে মিসাকে সেকেন্ড কিরা সন্দেহ করে গ্রেপ্তার করা হয়েছে, কারণ মিসা কিরার একনিষ্ঠ ভক্ত, আর সাকুরা টিভি স্টুডিওতে মিসা উপস্থিত ছিল। এল লাইটের থেকে মিসার ফোন নিয়ে নেয় আর লাইটকে কিছুদিনের জন্য হেডকোয়ার্টার থেকে দূরে থাকতে বলে। এরপর এল সেখান থেকে চলে যায়।
তারা যেহেতু সন্দেহ করছে মিসা মানে সেকেন্ড কিরা কারো ফেস দেখে তাকে হত্যা করতে পারে, তাই মিসাকে একটা রুমে হাত পা বেঁধে আটকে রাখা হয় আর তাকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়। মিসা যেহেতু একজন সেলিব্রিটি, তাই এল মিসার এজেন্টের মাধ্যমে মিসা হসপিটালে ভর্তি আছে এই খবর ছড়িয়ে দিতে বলে। এল চিফ ইয়াগামিকে বলে লাইট আর মিসা একে অপরের বন্ধু। ইতিমধ্যে মিসা তাদের বাড়িতেও গিয়েছিল, তার মানে মিসা যদি সেকেন্ড কিরা হিসেবে প্রমাণিত হয় তাহলে লাইট যে আসল কিনা সেটাও প্রমাণ হয়ে যাবে। এদিকে লাইট বলে মিসা পুলিশকে কিছু বলে দেওয়ার আগেই তাকে র্যামের সাথে যোগাযোগ করতে হবে। রিউক বলে শিনিগামিরা সবসময় তাদের ডেথ নোটের আসল মালিকের সাথে থাকে, যতক্ষণ পর্যন্ত মালিক নিজ ইচ্ছা ডেথ নোটের মালিকানা না ছাড়ে অথবা মারা না যায় ততক্ষণ পর্যন্ত শিনিগামিরা মুক্ত হয় না। তার মানে র্যাম এখন মিসার সাথেই আছে। এরপর 2 দিন কেটে যায়, তবুও মিসা কিছুই স্বীকার করে না, এমনকি সে নিজেকে নির্দোষও বলে না, একেবারে চুপচাপ হয়ে আছে। হঠাৎ করে মিসা চিৎকার করে বলে সে আর সহ্য করতে পারছে না আর বারবার তাকে মেরে ফেলতে বলে। মিসা বলে তুমি তো খুব সহজেই আমাকে মেরে ফেলতে পারবে, প্লিজ আমাকে মেরে ফেলো, আমার তো সেদিনই মরে যাওয়ার কথা ছিল যেদিন আমার ফ্যামিলি মারা গিয়েছিল। এল সহ অন্য ডিটেকটিভরা ভাবে মিসা এই কথাগুলো তাদেরকেই বলছে, কিন্তু আমরা তো জানি মিসা এই কথাগুলো আসলে র্যামকে বলছে। এই কিছুক্ষণ পর র্যাম লাইটের কাছে আসে। র্যাম বলে মিসা ডেথ নোটের মালিকানা ছেড়ে দিয়েছে, সে শুধুমাত্র লাইটকে বাঁচানোর জন্য নিজের মৃত্যু কামনা করেছে। তবে র্যাম মিসাকে বুঝিয়ে ডেথ নোটের মালিকানা ছেড়ে দিতে বলেছে, কারণ সে মিসাকে পছন্দ করে, তাই সে মিসাকে মারতে পারবে না। ডেথ নোটের মালিকানা ছেড়ে দেওয়ায় র্যাম মিসার ডেথ নোটের সাথে সম্পৃক্ত সকল স্মৃতি মুছে দিয়েছে। এমনকি মিসা এটাও ভুলে গেছে যে লাইট ইয়াগামি হচ্ছে কিরা, তার শুধু এটাই মনে আছে যে সে লাইটকে ভালোবাসে এবং লাইট তার বয়ফ্রেন্ড। র্যাম লাইটকে ওয়ার্নিং দিয়ে মিসাকে যে করেই হোক উদ্ধার করতে বলে, নয়তো সে লাইটকে মেরে ফেলবে। লাইট বলে ডেথ গড শিনিগামির একজন মানুষের প্রতি এত দরদ থাকার পিছনে কারণ কি। র্যাম বলে আমি শুধু জেলাসকে দেওয়া ওয়াদা পূরণ করছি। তখন আমরা একটা ঘটনা জানতে পারি, জেলাস নামের একটা শিনিগামি মিসাকে অনেক পছন্দ করত, সে সারাক্ষণ মিসাকেই দেখত। মা বাবাহীন মিসার প্রতি জেলাসের একটা টান কাজ করত, সে মিসাকে নিজের মেয়ের মতো দেখত। যেদিন মিসাকে একজন খুনি অ্যাটাক করেছিল সেদিনই মূলত মিসার আয়ু শেষ হয়ে গিয়েছিল, কিন্তু মিসার মৃত্যু মেনে নিতে না পেরে জেলাস সেই খুনির নাম ডেথ নোটে লিখে দেয়। এতে সেই খুনি মারা যায় আর মিসার আয়ু বেড়ে যায়। তবে রুলস অনুযায়ী শিনিগামিরা মানুষদের জীবন কেড়ে নিতে পারবে, কিন্তু কাউকে বাঁচাতে পারবে না। যেহেতু জেলাস মিসাকে বাঁচিয়েছে তাই জেলাস টুকরো টুকরো হয়ে মারা যায়। মারা যাওয়ার আগে জেলাস র্যামকে মিসার যত্ন নিতে বলে যায়, তাই র্যাম মিসাকে জেলাসের ডেথ নোট দিয়ে মিসার সাথে সাথেই থেকেছে, মিসাকে রক্ষা করেছে। লাইট বলে তার মানে কোনো শিনিগামি মানুষদের প্রেমে পড়লে তাকে মরতে হবে। র্যাম আবারও লাইটকে বলে যদি সে মিসাকে না বাঁচায় তাহলে সে লাইটকে মেরে ফেলবে। লাইট বলে এটা ভুলে যেও না, যদি আমি মারা যাই তাহলে মিসা নিজেও মারা যাবে। তবে মিসাকে উদ্ধার করার একটা উপায় আছে, কিন্তু এটা দীর্ঘ সময়ের ব্যাপার। এরপর লাইট জঙ্গলে গিয়ে মিসা লাইটকে যে ডেথ নোটটা দিয়েছিল, মানে জেলাসের সেই ডেথ নোটটা র্যামকে দিয়ে কোনো একটা কাজে পাঠিয়ে দেয়। র্যামকে লাইট কোথায় পাঠিয়েছে সেটা আমরা পরে জানতে পারবো। এরপর সে তার নিজের ডেথ নোটটাও জঙ্গলের মাঝেই একটা বক্সে রেখে মাটি চাপা দিয়ে দেয় আর রিউককে বলে যখন সে বলবে আমি ছেড়ে দিচ্ছি তখন যেন রিউক বুঝে নেয় সে ডেথ নোটের মালিকানা ছেড়ে দিয়েছে, মানে লাইট এখানে অনেক বড় কিছু প্ল্যান করেছে। এদিকে মিসা যেহেতু ডেথ নোটের করা সকল স্মৃতি ভুলে গেছে, তাই সে বুঝতে পারছে না তাকে কেন এখানে আটকে রাখা হয়েছে। সে ভাবে তাকে কেউ কিডন্যাপ করে এনেছে। এতদিন চুপচাপ থাকা মিসা এখন চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, যা এল এবং অন্যদেরকে কনফিউজ করে দিচ্ছে। তখনই লাইট হেডকোয়ার্টারে এসে বলে সে ভাবছে সেই হয়তো কিরা, কারণ সে আগে থেকে চারদিকে ঘটা অন্যায় অবিচার নিয়ে ভাবতো। হতে পারে তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, অর্থাৎ সে নিজেই কিরা কিন্তু সে নিজেও জানে না। তাই সে নিজেকে মিসার মতো পর্যবেক্ষণে রাখতে চায় যাতে সে কনফার্ম হতে পারে। লাইটের বাবা বলে একবার তাকে পর্যবেক্ষণ করে দেখা হয়েছে, সে কিরা না, তাই এসবের আর কোনো প্রয়োজন নেই। তখন অন্য একজন অফিসার বলে তখন লাইটকে শুধু বাড়িতে নজরবন্দি করা হয়েছিল, লাইট বাড়ির বাইরে কি করেছে সেটা তারা জানে না। তাই সিদ্ধান্ত হয় লাইটকেও মিসার মতো আটকে রাখা হবে। কিন্তু এর মাঝে যদি আসল কিরা কোনো ক্রিমিনালকে হত্যা করে তাহলে প্রমাণ হবে লাইট কিরা না। লাইট এবং মিসা দুজনকে মুক্তি দেওয়া হবে। ডেথ নোট পার্ট 2 এখানেই শেষ হয়। মূলত ডেথ নোট দ্য লাস্ট নেম মুভিটা একসাথে এক্সপ্লেন করলে প্রায় 40 মিনিটের একটা লং ভিডিও হয়ে যায়, তাই আমি মুভিটাকে 2টা পার্টে ভাগ করেছি। তবে যত দ্রুত সম্ভব পার্ট 3 নিয়ে আসার চেষ্টা করব। তোমরা কে কে পার্ট 3 দেখার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম আরও এক্সপ্লেন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই।